শীঘ্রই দুর্বল 5 ব্যাংককে একীভূত করা হবে, তবে এতে আমানতকারীদের চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মঙ্গলবার চলতি অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালার ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়, যা গেল অর্থ বছরের চেয়ে 2.63% বেশি। গ্রামীণ অর্থনীতি এখন পুরোপুরি কৃষি নির্ভর না হলেও মোট শ্রমজীবীর ৪৪% বেশি প্রত্যক্ষভাবে কৃষির সাথে জড়িত। এদেশে জিডিপিতে কৃষির অবদান ১১ থেকে ১৪%। তবে আমদানি নির্ভর এদেশে কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত অনেক কৃষক। ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দেশে প্রয়োজনীয় সব খাদ্য উৎপাদন করা সম্ভব হয় না, তাই আমদানি বন্ধ করা সম্ভব নয়। চাল আমদানিতে সরকার ভুল নীতি গ্রহণ করায় জুলাইয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়নি বলেও জানান গভর্নর। জুলাই মাসে যে মূল্যস্ফীতিটা, এটা একটা সিঙ্গুলার ফ্যাক্টর, রাইস, চালের দাম বেড়ে যাওয়া, আর কোনো কিছু নাই। চালের দামটাকে যদি আমরা সরিয়ে রাখি ইন্ডেক্স থেকে, আমাদের সিপিআই 1% উপরে কমে যেত। যে জায়গাটায় আমি সরকার হয়েও বলবো সরকার ভুল করে, সেটা হচ্ছে আমদানি নীতিতে আমরা ওই বছরের শেষে যখন দাম বাড়ে তখন আমরা ছেড়ে দিই। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, দুর্বল ব্যাংকে একীভূত করা হলেও আমানতকারীদের চিন্তার কারণ নেই। গ্রাহকদের অর্থের নিরাপত্তা দেবে সরকার। চলমান প্রক্রিয়া, আমরা বিভিন্ন প্রসেসে আছি। কিছু ব্যাংকের একীভূত করতে হবে আমাদেরকে, সেটা সিদ্ধান্ত আমরা মোটামুটি বাংলাদেশ ব্যাংকে নিয়েছি। আমরা কাজে এখানে চিন্তার কোনো কারণ নেই, ডিপোজিটররা নিশ্চিন্তে থাকতে পারে। কৃষি ঋণ যেন কৃষিখাতে ব্যবহার হয় সেটি নিশ্চিত করতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দেন গভর্নর। সেখানে একটু পরিবর্তন। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন গভর্নরের সই করা ১০০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে আজ, তবে সুনির্দিষ্ট কোনো ব্যাংকের শাখায় নয়। যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে আগ্রহ জানিয়েছে তাদেরকে স্বল্প পরিমাণে নতুন ১০০ টাকার নোট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, মোট ১,৫০০ কোটি টাকার নতুন এ নোট ছাপানো হবে, যা ধীরে ধীরে বাজারে আসবে। নতুন ১০০ টাকার নোটের এক পাশে ৬০ গম্বুজ মসজিদ এবং অপর পাশে সুন্দরবনের ছবি রয়েছে। আগামী মাসের মধ্যে ৫০০ ও ২০০ টাকা আসবে। বাকি নোট অর্থাৎ সরকারি নোট আসতে সময় লাগবে বলে জানান মুখপাত্র। সব ধরনের নতুন নোটে নিরাপত্তা বৈশিষ্ট্য সহ গুণগত মান ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংক। এই মুহূর্তে আমরা ১০০ টাকার নোট ছাড়ছি। মোট ১৫০০ কোটি টাকার ১০০ টাকার নোট ছাড়া হবে, কিন্তু আজকে কিন্তু ১৫০০ কোটি টাকা আসতেছে না। আজকে সীমিত আকারে জাস্ট লঞ্চিংটা করলাম, ১৫০০ কোটি আসতে সময় লাগবে। হ্যাঁ, মিনওয়াইল আগামী মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন ৫০০ টাকা, ১০ টাকা এবং ৫ টাকা, এই ৩ প্রকারের নোটও আগামী মাসের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। গেল বছরের চেয়ে ১৬.৫% বাড়িয়ে চলতি অর্থ বছরের জন্য $৬৩ বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য ঠিক করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫% নামিয়ে আনার চেষ্টা চলছে। বাণিজ্য ঘাটতি কমাতে নেওয়া পদক্ষেপে আশাবাদী সরকার। গেল অর্থ বছরে দেশের পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্য ধরা হয়েছিল $৫৭ বিলিয়ন। বছরের ব্যবধানে তা ৬ বিলিয়ন বাড়িয়ে এবার ধরা হয়েছে $৬৩ বিলিয়ন। এর মধ্যে সেবা খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $১৬ বিলিয়ন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধিরা জানান, জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ ব্যাংক ঋণের সুদহার কমানো গেলে পোশাক খাতের রপ্তানি লক্ষ্য অর্জন সম্ভব হবে। যে আমরা হয়তো এর চেয়ে বেশি করার সুযোগ আমাদের সামনে আসবে, কিন্তু সেই সুযোগগুলি নিতে গেলে আমাদের আবার আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব, আমাদের দেশীয় পর্যায়ে বেশ কিছু সংকট আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। সেই সংকটগুলি যদি ওনারা অ্যাড্রেস করেন তাহলে আমি খুব নিশ্চিন্তে বলতে পারি এর চেয়ে বেশি আমরা করতে পারবো ইনশাআল্লাহ।
এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের 20% পাল্টা শুল্ক আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আলোচনা এখনো চলমান। এছাড়া অশুল্ক বাধা দূর করার বিষয়েও সচেষ্ট আছে সরকার। ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের নিজস্ব অর্থনীতির সক্ষমতাকে কোনোভাবেই আমরা ক্ষতিগ্রস্ত করিনি এবং সে ব্যাপারে আমরা যথেষ্ট সংবেদনশীল ছিলাম এবং পরিশেষে আমরা আশা করি যে এর বিনিময়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতি তাৎপর্যপূর্ণভাবে হ্রাস করে নিয়ে আসতে পারব। তিনি আরও জানান, বাণিজ্য ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতকে চিঠি দেয়া হয়েছে, তবে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করছি, বাট অফকোর্স এটা ওনাদের পার্টিসিপেশনের উপরে নির্ভর করে, শুধু আমাদের একার সিদ্ধান্ত এটা হবে না। বাট আমরা স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে পেঁয়াজ আমদানির কথা ভাবা হচ্ছে জানিয়ে তিনি বলেন, যেখান থেকে কম দামে পাওয়া যাবে সেখান থেকেই আনা হবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে চার পাট পণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধি নিষেধে ক্ষতির আশঙ্কা করছেন দেশের ব্যবসায়ীরা। সমুদ্রপথে ভারতে পণ্য পাঠাতে কন্টেইনার প্রতি 60,000 টাকা খরচ বাড়ার আশঙ্কা তাদের। এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে আলোচনার তাগিদ বিশেষজ্ঞদের। তবে বাণিজ্য উপদেষ্টা মনে করেন, বিধি নিষেধে রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দেশের পাট ও পাট পণ্যের প্রায় 99% স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়, বাকি মাত্র 1% রপ্তানি হয় সমুদ্রপথে। তবে গত সোমবার বাংলাদেশ থেকে 4 ধরনের পাট পণ্য স্থলবন্দর দিয়ে আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে ভারত। বিধিনিষেধের আওতাভুক্ত পণ্য হল পাটের কাপড়, দড়ি, পাটের রশি ও পাটের বস্তা বা ব্যাগ। ব্যবসায়ীদের হিসাব মতে ভারতে স্থলপথে প্রতি কন্টেনার পণ্য পাঠাতে প্রায় 5,000 টাকা খরচ হলেও সমুদ্রপথে এখন তা বেড়ে 60,000-এ দাঁড়াবে। এতে ছোট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। খুলনায় খালিশপুরে আছে, সেখান থেকে সে বোমরা বন্দরে যেতে লাগতো 3 ঘন্টা, সেটা আর সম্ভব হচ্ছে না। সেখানে খরচ হতো একটা ট্রাক ভাড়া খুলনা খালিশপুর থেকে বা ওই অঞ্চল থেকে 5,000 টাকা। এখন এই মালটা তাকে করতে হবে, মোংলা বন্দরে পাঠাতে হবে। মোংলা বন্দরে ভাড়া মিনিমাম 5,000 টাকা, তারপরে কন্টেনার ভাড়া মিনিমাম $500, অর্থাৎ প্রায় 60-70,000 টাকা খরচ বেড়ে যাবে। ভারতের সঙ্গে সরকারকে আলোচনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া বাণিজ্য উপদেষ্টা জানান, এই নিষেধাজ্ঞায় দেশের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে কোনো প্রভাব পড়বে না। গার্মেন্টস মে বি 10 টাইমস হায়ার দেন জুট ভারতের এক্সপোর্টের ক্ষেত্রে। সো ওনারা কিভাবে এটাকে ফেস করছেন বা এই চ্যালেঞ্জকে কিভাবে ওনারা নিরাময় করছেন, আমার ধারণা ওনারাই জবাব দিতে পারবেন। তবে আমার মনে হয় না যে এই ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের আছে। আমি মনে করি না এটা আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রার উপরে কোনো প্রভাব আসবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে 2023-24 অর্থবছরে বাংলাদেশ ভারতে $157 কোটি পাট পণ্য রপ্তানি করেছে, যা মোট রপ্তানি আয়ের 3.75%। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অর্থনীতি এখন আর সংকটে নেই, বরং স্বস্তিকর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, সংকট কাটিয়ে বর্তমান অর্থ বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি 5.7% উন্নীত হতে পারে। তিনি আরও বলেন, 2023 সালের জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 14%। চলতি বছর তা 8.5% নেমে এসেছে। মূল্যস্ফীতি আরও কমিয়ে 6% নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, খেলাপি ঋণ কমানো, কর ব্যবস্থা স্বচ্ছ করা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা সহ যে সংস্কার কার্যক্রম চলছে তা অব্যাহত থাকবে বলে জানান অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি প্রায় 14% ছিল জুলাই মাসে, এখন 8.55 মতো। অতএব মোটামুটি প্রায় 6% কমে গেছে। আমরা আশা করছি এই জুনের মধ্যে 6 হবে। গভর্নর অবশ্য বলছে আরো কমে যাবে, যা হোক সেটা আশার কথা। আগামী 2026 শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে 4,04,42,491টি পাঠ্যপুস্তক সংগ্রহ করবে সরকার। এই পাঠ্যপুস্তক মুদ্রণ, কাগজ বাধাই ও সরবরাহে ব্যয় হবে 291 কোটি টাকা। এজন্য পাঠ্যপুস্তক মুদ্রণ সরবরাহের অনুমোদন
দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এদিকে দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুর থেকে এই 2 কার্গো এলএনজি আনতে ব্যয় হবে 987 কোটি 33 লাখ টাকা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ডিডব্লিউটি সম্পন্ন 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। পাম অয়েলের দাম কমলো প্রতি লিটারে 19 টাকা। এতে করে এখন থেকে লিটারে পাম অয়েল বিক্রি হবে 150 টাকা। আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারেও এই দাম সমন্বয় করা হয়। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাম অয়েলের নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্য তেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম 169 টাকা থেকে কমিয়ে 150 টাকায় করা হয়েছে। তবে সয়াবিন তেল আগের মতন লিটারে 189 টাকা অপরিবর্তিত থাকবে। অতি সম্প্রতি পাম অয়েলের দামে আন্তর্জাতিক বাজারে কমেছে। সেই কমের সাথে সামঞ্জস্য রেখে পাম অয়েলের দাম 19 টাকা কমিয়ে 150 টাকায় নির্ধারণ করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে সয়াবিন এবং সয়াবিনের কাঁচামাল সিডিএসও এটার মূল্য অপরিবর্তিত থাকায় সয়াবিন তেলের দাম কমানো সম্ভব হয় নাই। প্রতিরক্ষা জ্বালানি বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। সকালে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় মালয়েশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, রোহিঙ্গা ইস্যু ও জ্বালানি সংকটে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মাঝে 5টি সমঝোতা স্মারক সই এবং 3টি নোট বিনিময় হয়। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বাংলাদেশি তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত। অর্থনীতিসহ সব ক্ষেত্রে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন অধ্যাপক ইউনুস। বাংলাদেশ এখন অর্থনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মালয়েশিয়ার সাথে আমরা 5টি সমঝোতা স্মারকে সই করেছি। এর মাধ্যমে প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়বে। এখন নির্বাচনের জন্যও সম্পূর্ণ প্রস্তুত আমরা। রোহিঙ্গা সংকট নিরসনে পাশে দাঁড়ানোর জন্য মালয়েশিয়াকে বিশেষভাবে অনুরোধ করেছি। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় অধ্যাপক ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশের বিভিন্ন সমস্যা মোকাবিলায় মালয়েশিয়া পাশে থাকবে জানান তিনি। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া। এছাড়া বাংলাদেশে যেন শান্তি বজায় থাকে সেজন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। এর আগে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় পৌঁছালে অধ্যাপক ইউনুসকে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। এ সময় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনার দেয়া হয়। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদের একটি অংশ বিক্রির উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। সম্পদ বিক্রি করে পরিশোধ করা হবে তার দায়দেনা। যুক্তরাজ্যের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ট থর্টনের
প্রশাসকেরা সাইফুজ্জামানের সম্পদের একটি অংশ বিক্রির দায়িত্ব পেয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ। এতে বলা হয়, সাইফুজ্জামানের মালিকানাধীন 6টি আবাসন কোম্পানি দেশটির প্রশাসনিক প্রক্রিয়ায় চলে গেছে। কোম্পানিগুলোর মাধ্যমে যুক্তরাজ্যে সাইফুজ্জামানের বিভিন্ন সম্পদ পরিচালিত হতো। এর মধ্যে লন্ডন ও ইন্ডিয়ানের দক্ষিণ পূর্বের বিভিন্ন শহরে থাকা আবাসিক ভবন রয়েছে। দেশটিতে তার বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের 3 শতাধিক সম্পত্তি রয়েছে। সেগুলোর মূল্য 17 কোটি পাউন্ড। অভিযোগ রয়েছে, ব্রিটেনে অর্থ পাচার করে এসব সম্পদ করেছেন তিনি। পাথর খেকোদের বাধাহীন লুটপাটে এখন বিরানভূমি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা। গত 1 বছরে দিনে রাতে পাথর চুরি ফলে এলাকাটি এখন ধুধু বালুচর। পরিবেশবাদীদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে পর্যটন কেন্দ্রটি ধ্বংসের পাশাপাশি অন্তত 20 কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র ভ্রমণ পিপাসুদের পছন্দের জায়গা। সবুজ পাহাড়ের মাঝে সারি সারি পাথরের বুক বেয়ে নেমে আসা স্বচ্ছ জলধারা, যেখানে শরীর ভিজিয়ে প্রশান্তি খুঁজে নিতেন নানা বয়সী মানুষ। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 1 বছরে বাধাহীন পাথর লুটপাটের কারণে এখন বিরানভূমি এই পর্যটন কেন্দ্র। পুরো এলাকা পরিণত হয়েছে ধুধু বালুচরে। আগে যে সৌন্দর্যটা ছিল, আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। প্রশাসনের কোনো ভূমিকা নাই। এতগুলা পাথর 1-2 দিনে কিভাবে এতগুলো নিয়ে যায় মানুষ? ধলাই নদীর উৎসমুখ থেকে শত শত নৌকা নিয়ে প্রকাশ্যে লুট হচ্ছে পাথর। যত্রতত্র চলছে খোরাখুরি। পরিবেশবাদীদের অভিযোগ, পাথর লুটপাট ও পর্যটন কেন্দ্রটি ধ্বংস করা হলেও নেই কোনো নজরদারি। আমি সম্পূর্ণটাই কিন্তু বলবো যে প্রশাসন, যারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা না, কাজ করে যখন হয়ে ওঠে না তখন আমরা ব্যর্থ বলতে পারি, কিন্তু আসলে এখানে কাজই হচ্ছে না। তবে প্রশাসনের দাবি, এই পর্যন্ত বিভিন্ন সময়ে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে 15টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে 70 জনকে। বারবার অভিযানের পরও ঠেকানো যাচ্ছে না এই অপতৎপরতা। বিভিন্ন সময় আমাদের জেলা থেকে যৌথ বাহিনীও অভিযান পরিচালনা করছে, বিভিন্ন আইনানুগ কার্যক্রম করা হচ্ছে। আমরা একই সাথে অনেককে এই ক্ষেত্রে কারাদণ্ড প্রদান করেছি। একই সাথে এলাকার লোকজনকে এতে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি, তাদের সাথে আমরা কথা বলছি। মানুষকে এইসব থেকে বিরত রাখার জন্য আমরা সামাজিকভাবে যে কাজ করা দরকার সেগুলো করছি। গত 1 বছরে সাদা পাথর এলাকা থেকে 1,50,00,000 ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য 200 কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1 সপ্তাহ পর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট বন্ধ করা হয়েছে। হ্রদের পানির উচ্চতা কমায় সকালে গেটগুলো বন্ধ করা হয়, জানান বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় গত 5 আগস্ট কাপ্তাই বাঁধের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গেট সর্বোচ্চ 3.5 ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল। বর্তমানে পানি দ্রুত কমতে থাকায় গেটগুলো বন্ধ করা হয়েছে। টানা 6 কার্যদিবস দর পতনে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ সময় ডিএসইর প্রধান সূচক কমেছে 221 পয়েন্টের বেশি। তবে মঙ্গলবার আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 55 কোটি টাকা। গেল মাসে 5,000 পয়েন্টের মাইলফলক পার করে ঢাকা এক্সচেঞ্জের প্রধান সূচক। তবে পরে কিছুটা সংশোধন হয়। গেল 4 আগস্ট থেকে আবার টানা 6 কার্যদিবস কমতে থাকে ডিএসইএক্স। এ সময় 221 পয়েন্ট কমে প্রধান সূচক দাঁড়ায় 5,315 পয়েন্টে। মঙ্গলবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 20 মিনিটে প্রধান সূচক প্রায় 26 পয়েন্ট বাড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমে 28.60 পয়েন্ট। সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। আগের দিনের চেয়ে 55 কোটি 64 লাখ টাকা বেড়ে আজ লেনদেন হয়েছে 666 কোটি 51 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 115টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 222টি এবং অপরিবর্তিত 60টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম ইয়াকিন পলিমার, সিলভা ফার্মাসিউটিক্যালস দ্বিতীয়, তৃতীয় মিথুন নিটিং অ্যান্ড ডাইং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৮৪.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪,৯৪০ পয়েন্টে। লেনদেন ২২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।